আমরা এখন আছি নাটোর রাজবাড়ির সামনে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব নাটোর রাজবাড়িতে, আপনাদের দেখাবো নাটোর রাজবাড়িটা। প্রবেশ মূল্য 15 টাকা মাত্র। ভাইজান 2টা টিকিট দেন। রাজা রামজীবন রায়, আর এই রামজীবন রায়ের হাত ধরেই নাটোর রাজবংশের প্রতিষ্ঠা। কথিত আছে লস্কর খাতার সৈন্য সামন্তদের জন্য যে স্থান হতে রসদ সংগ্রহ করতেন, কালক্রমে তার নাম হয় লস্করপুর পরগনা। এই পরগনার একটি নিচু জলাভূমির নাম ছিল ছাইভাঙা বিল। 1710 সনে রাজা রামজীবন রায় এই স্থানে মাটি ভরাট করে তার রাজধানী স্থাপন করেন। কালক্রমে মন্দির, প্রাসাদ, দিঘি, উদ্যান ও মনোরম অট্টালিকা দ্বারা সুসজ্জিত নগরীতে পরিণত হয়। ধীরে ধীরে ছাইভাঙা বিলের ওপর প্রতিষ্ঠিত হয় এই নাটোর শহর। বাংলার সুবেদার মুর্শিদ কুলি খানের সুপারিশে মোগল সম্রাট আলমগীরের নিকট হতে রামজীবন 22খানা খেলাত এবং রাজা বাহাদুর উপাধি লাভ করেন। এবার স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি বৈঠকখানা, আর এই বৈঠকখানায় তখনকার রাজারা কতই না গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন, নিয়েছেন কতই না ভালো মন্দ সিদ্ধান্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনি যদি এখানে এসে দাঁড়ান, আপনিও হারিয়ে যাবেন ইতিহাসের এক মায়াজালে। আমরা এখন যে সবুজ রঙের বড় দরজা দিয়ে প্রবেশ করছি সেটি হচ্ছে শ্যামসুন্দর মন্দির। দরজাটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটি সেই সময়ের দরজা, কিন্তু এখনো কত মজবুত। এটির নকশা ও বিশালতা দেখেই একটি রাজকীয় ভাব অনুভব করা যাচ্ছে। একসময় রাজারানীরা কতই না পূজা অর্চনা করেছে এই মন্দিরে। জানতে পারলাম পূজা সহ হিন্দু ধর্মাবলম্বীদের নানা রকম আচার অনুষ্ঠান এখনও এখানে হয়ে থাকে। এখনও এখানে প্রতি বছর দুর্গাপূজা আয়োজিত হয়ে থাকে। এই মন্দিরের পাশের মাঠেই আয়োজিত হয় দুর্গাপূজার বিশাল মেলা। আমি যেই মুহূর্তে ভিডিও ধারণ করছি তার 2 দিন আগেই দুর্গাপূজা শেষ হয়েছে, তবে এখনও মেলার কিছু দোকানপাট রয়ে গেছে, সেগুলো এখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এখানে যে মেলার মতো আয়োজন হয়েছে এটা মূলত উদ্দেশ্য কি? উদ্দেশ্যে দুর্গাপূজা হওয়ার উদ্দেশ্যে এটা হয়েছে, তাই তো? দুর্গাপূজা শেষ, কিন্তু মেলাটা এখনো আছে, দোকানপাট চলে গেছে, আমরা চলে যাবো। আচ্ছা, শেষের দিকে আপনার, তাই না? আমি ওটা জানতে চাচ্ছিলাম যে এখানে মেলার মতো এটা কি সার্বক্ষণিক থাকে কিনা? থাকে, অল টাইম এগুলো দোকানপাট থাকে, কিছু দোকান অল টাইম থাকে, মানে ওই যে খেলনা বা কিছু খাবারের দোকান, এগুলো সর্বক্ষণিক থাকে। আর আপনারা মূলত দুর্গাপুজো উপলক্ষে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে বেশ কিছু আচার, না আচার, চানাচুর এগুলো বিক্রি হচ্ছে। চলুন এবার ইতিহাসে ফেরা যাক। এই রাজবাড়িতে যতগুলো ভবন রয়েছে তার মধ্যে শ্যামসুন্দর মন্দিরের ভবনটি সবচেয়ে দীর্ঘ, এবং এর পাশের যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে সে সময় বাস করত গার্ড এবং পেয়াদারা। নাটোর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই রাজবাড়ি। অপরূপ সৌন্দর্য আর ইতিহাস সমৃদ্ধ এই রাজবাড়ি, সবকিছুই পড়ে আছে, শুধু বিলুপ্ত হয়ে গেছে সেই জৌলুস এবং রাজত্ব। এখানে আপনারা লক্ষ্য করছেন একটি মালখানা, লেখা রয়েছে বড় তরফ মালখানা। সেই সময় এই মালখানাতে রাখা হতো নানা ধরনের অস্ত্র এবং মূল্যবান জিনিসপত্র। এখানে কি মানুষ বাস করে নাকি ভাই? ও, আনসার সদস্যরা আছেন না? এখন যে ভবনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভবনটি হলো এই রাজবাড়ির সবচেয়ে সুন্দর ভবন। এর নান্দনিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর কারুকাজ দর্শনার্থীদের বিমোহিত করে। একসময় এই রাজবাড়িটি 2টি অংশে বিভক্ত হয়ে যায়, একটি বড় তরফ ও আরেকটি ছোট তরফ নামে। ইতিহাস থেকে জানা যায় রানী ভবানীর 2 ছেলে ও 1 মেয়ে ছিল। তার 2 ছেলে মারা যায় এবং বেঁচে থাকে একমাত্র কন্যা তারা সুন্দরী। তাই সে দত্তক নেয় একটি সন্তান এবং তার নাম রাখা হয় রামকৃষ্ণ। পরবর্তীতে রামকৃষ্ণের 2 সন্তান হয়। বড় ছেলের নাম রাখা হয় বিশ্বনাথ এবং ছোট ছেলের নাম রাখা হয় শিবনাথ। এই ভবনটি সহ, অর্থাৎ বড় তরফ পায় বিশ্বনাথ এবং ছোট তরফ পায় শিবনাথ। এখন স্ক্রিনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো ছোট তরফ।
এতক্ষণ তো অনেক কিছুই দেখলেন, রানী ভবানী কোথায় থাকতেন তা দেখবেন না? চলুন আপনাদের নিয়ে যাই সেই রানী মহলে। রানীমহল। আর এই রানীমহলে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ভবন, যার মধ্যে রয়েছে চতুষ্কোণা মন্দির, যেটি দেখবার মতো আর কিছুই অবশিষ্ট নেই। সামনে এগোতেই চোখে পড়বে মহীয়সী নারী অর্ধবঙ্গেশ্বরী, যে কিনা একসময় অর্ধেক বাংলা শাসন করেছেন, তার ভবন। আহা, দেখলেই বুকটা কেঁপে ওঠে। একসময় এই ভবনের কতই না জৌলুস ছিল, এখন তার কিছুই নেই, শুধু পড়ে আছে স্মৃতিটুকু। এই সেই শান বাঁধানো দিঘি। এই দিঘিতেই স্নান করতেন রানী ভবানী। জানতে পারলাম এখানে বেশ কিছু পরিবার এখনো ঝুঁকি নিয়ে বাস করছে। আপনাদের এখানে কি এখনো মানুষ বাস করে? আপনারা বাস করছেন? বাস উপযোগী কি আছে বিল্ডিং গুলো? হ্যাঁ আছে। আপনারা ঘোড়া গাড়ি চড়বেন, পুরো চক্কর ঘুরাই। এখানে ঘোড়া গাড়ি চড়া যায়? এই যে আরেক নাম্বার দিলাম মাইকেল, বুঝলে? এক চক্কর কত টাকা নেন? পুরোটা ঘুরে 100 টাকা। পুরোটা ঘোরায়? কোথা থেকে শুরু করেন? এখান থেকে? এখান থেকে 360, এদিকেও জায়গা আছে, ওদিকে আরো জায়গা আছে। আচ্ছা, পুরোটাই ঘোরা। তাহলে কত বললেন? 100 টাকা। 100 টাকা। কজন উঠতে পারবে 100 টাকায়? 4 জন। 100 টাকায় 4 জন উঠতে পারবে? 4 জন, 1 জন, 2 জন। আচ্ছা আচ্ছা। প্রতিদিন এখানে হাজারো দর্শনার্থী এই রাজবাড়ির সৌন্দর্য দেখার জন্য ভিড় জমায়। আপনি চাইলেই এখানে এসে ঘোড়ার গাড়ি চড়ে পুরো রাজবাড়িটি চক্কর দিয়ে দেখতে পারবেন। চারিদিকে রাজপ্রাসাদ আর ঘোড়ার গাড়ি, একটু ভেবে দেখুন তো কত উত্তেজনাপূর্ণ একটা অনুভূতি। আরও দেখতে পারবেন এখানকার প্রাকৃতিক মনোরম পরিবেশ, দিঘির স্বচ্ছ জল, সেই সাথে হারিয়ে যেতে পারবেন আজ থেকে 300 বছর আগে গড়ে ওঠা প্রাচীন এক রাজকীয় নগরীতে। আমরা এখানে এক দাদাকে পেয়েছি যিনি এই রাজবাড়ি সম্বন্ধে বেশ ইতিহাসে ভালো জানে। আমরা তার মুখে শুনি তার বিষয়টা। দাদা কেমন আছেন? দাদা ভালো আছি, নমস্কার। আমার নাম বাসুদেব, বলতে পারেন রাজার নাতি। আচ্ছা, রাজার নাতি, তাহলে তো আরো ভালো। লাস্ট রাজা তো যাই হোক বীরেন্দ্রনাথ জগন্নাথ চলে গেছে, এটা তো রানী ভবানীর বাড়ি, আর তার আচ্ছা। দত্তক সন্তান। আচ্ছা, তো তারা এইভাবে এইসব ফেলাতে চলে গেছে। আমার যেরকম ডিজি সাহেব আছে, সে যদি একটু দেখতো কোনটা করলে কি করা যেত, আমরা নাটোরবাসী তার জন্য মানে আপনাদের দাবি এটা? জাদুঘর ভাবে শুনেছি কিন্তু কোনো ইয়েই নাই। আমাদের খুব ইচ্ছে হলো শেষ রাজার ছবি দেখার, তাই দাদা আমাদের নিয়ে গেলেন এখানকার কালী মন্দিরে, যেখানে এখনো শেষ রাজা এবং শেষ রানীর ছবি রয়েছে। দেখুন রাজা, এটা রানী, লাস্ট রাজা মহারাজা বীরেন্দ্রনাথ রায় বাহাদুর। এখানে কি দুর্গা পূজা হয়? এখানে কালী পূজা হয়। কালী পূজা। জীবনানন্দ দাস এসেছিল নাটোরের পাগল রাজার বাড়ির। জীবনানন্দ দাস এসেছিল, নিমন্ত্রণ ছিল একটা অনুষ্ঠান। তো সেখানে এসে সে অসুস্থ হয়ে যায়, রাজার বাড়ি অসুস্থ হয়ে গেলে তাকে তো রাখবে না। সে যেই হোক, সুবল রায়ের বোন, এখানে একটা সুবল রায় ছিল, তার বোন ছিল। হ্যাঁ, সুবল রায়। সে অসুস্থ নিয়ে গেল, কবি মানুষ, তাকে ভালো টালো করেছে, বলেছে তখন যে আপনাকে আমি বিয়ে করব। সে চিন্তা করছে কবি আমি তো আছি রাজার বাড়ি, আমার যদি গদ্দান কাটে লাগে। তো সে 2 লাইন কবিতা লিখে দেয় যে পাখির বাসা দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সে। প্রতিদিন এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থী আসে ইতিহাসের সাক্ষী হতে। আপনারা কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। এই রাজবাড়ি দেখার উদ্দেশ্যে আসছেন? কেমন লাগছে দেখে? ভালো লাগলো। ভালো লাগলো। কি দেখলেন এখানে? দেখলাম রাজাদের ইয়ে সব, এটা দেখার উদ্দেশ্যে আসা? এটা দেখার উদ্দেশ্য। এখানে একটি শিব মন্দির রয়েছে। এই মন্দিরের কাঠামোটি অন্যান্য মন্দিরের চেয়ে অনেকটা ভিন্ন। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম এখানকার পুরোহিতের কাছ থেকে। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আপনার নামটা একটু বলেন তো দাদা। আমার নাম মহারাজা। মহারাজা না? আচ্ছা, এই মন্দিরটা সম্বন্ধে একটু বলেন। মন্দির হলে এটা রাজার মন্দির।
আচ্ছা রাজার নাম বীরেন্দ্রনাথ রায় বাহাদুর, আর বইয়ের নাম আছে তারা দেবী। বুঝলেন, এই ঘাটে স্নান করতো আর এই পুজো করতো। আচ্ছা বুঝলেন, আর ওইটা হলো গোপাল। বুঝলেন, আচ্ছা আর ওই যে হলো ওইটা হনুমান, আর ওইটা তিন মুখে সাপ। বুঝলেন, আর ওখানে আছে শিব মন্দির, শিব মন্দির, কিন্তু ওখানে আছে কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, তারপরে আছে শিব, তারপরে এখানে পঞ্চমুখী সাপ, আচ্ছা আর এখানে হলো লালন। বুঝলেন, আর এখানে যে গাছ বা উঠে যাচ্ছে দেখেন বান্ধব। দেখলাম আমরা। বুঝলেন, এইটা আপনি এখানে কতদিন আসছেন? অনেক দিন হলে আছে। অনেকদিন আসছেন। আপনার বাসা কোথায়? বাসা এখানে। এখানে বাসা। হ্যাঁ, যে রাজবাড়ি এবং রানী ভবনের এত সুনাম, যে কিনা জনকল্যাণে এত এত ভালো কাজ করেছেন, দান করেছেন লাখ লাখ টাকা, ভালোবেসেছেন তার জনগণকে, তার প্রজাদের, সেই রাজবাড়ি কালের বিবর্তনে ধীরে ধীরে হারাতে থাকে তার সম্মান। এখানেই গড়ে ওঠে কয়েদখানা আর ফাঁসির মঞ্চ। ইতিহাস থেকে জানা যায়, ছোট তরফ অর্থাৎ শিবনাথের ঘরে জন্ম নেয় আনন্দনাথ নামে এক সন্তান। একসময় এই আনন্দনাথই এই রাজ্যের রাজা হন, আর এই আনন্দনাথের আমলেই শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষ। এই অঞ্চলের মাটি ছিল নীল চাষের জন্য উপযোগী। একটা সময় ইংরেজ নীলকরেরা এই বাংলার কৃষকদের নানানভাবে ঠকাতে শুরু করে। এর ফলে বাংলার কৃষকরা নীল চাষে আগ্রহী না হয়ে ধান, পাট এবং অন্যান্য ফসল চাষে আগ্রহী হয়ে ওঠে। এর ফলে ব্রিটিশ নীলকরেরা বাংলার কৃষকদের উপর খাজনার পরিমাণ অস্বাভাবিক হারে বাড়িয়ে দেয়। একটা সময় এই নীলকরের পক্ষ হয়ে কাজ করেন আনন্দনাথ। যদি কোনো কৃষক খাজনা দিতে না পারত, তাকে ধরে এনে বন্দি করে রাখা হতো এই কয়েদখানায় এবং তাদের উপর চালানো হতো পাশবিক নির্যাতন। এই কয়েদখানার বেশ কিছু ভাগ রয়েছে। অপরাধীদের অপরাধ ও শাস্তির উপর ভিত্তি করে তাদের আলাদা আলাদা ঘরে রাখা হতো এবং চালানো হতো কঠিন থেকে কঠিনতর নির্যাতন। প্রয়োজনে তাদের ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো। প্রতিটি জিনিসের যেমন শুরু আছে, তার শেষও আছে। যার জন্ম আছে, তার মৃত্যুও অনিবার্য। তেমনি কালের গর্ভে হারিয়ে গেছে রাজশাসন, শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনগুলো। নিশ্চিতভাবে বলা যায় এগুলোও একদিন হারিয়ে যাবে সময়ের স্রোতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এমন আরও তথ্যবহুল ভিডিও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।